স্বল্পতার দোহাই জেলা প্রশাসকের। বরগুনার পাথরঘাটায় ঝড়ে ট্রলার ডুবে এক জেলের মৃত্যু, ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৩০। হঠাৎ বৃষ্টিতে চাঁদপুরে আলুর ক্ষেত পানির নিচে, উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। ইলিশ রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পদ্মা, মেঘনা সহ ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। বন্ধের ২ মাস সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের। ৬ বছরেও শুরু হয়নি বামনডাঙ্গায় ৪ পুলিশ সদস্য হত্যা মামলার বিচার কাজ। হস্তান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানালেন রাষ্ট্রপক্ষ। এবং ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে একজনের বাড়িতে প্রতিনিধি দল। রংপুর মেডিকেল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৪ জন। বাংলা সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি কামরুজ্জামান মামুন। নানা জটিলতায় শুরু হওয়ার মাত্র ৬ দিনের মাথায় বন্ধ হয়ে গেছে কর্ণফুলী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। প্রথম দফায় ২৩০টি স্থাপনা উচ্ছেদের পর বাকি ২ দফায় আরও ১৮৫০ স্থাপনা অপসারণের কথা থাকলেও বন্ধ হয়ে যায় অভিযান। এ অবস্থায় বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা আরও প্রকট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসকের দাবি, বাজেট স্বল্পতার পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্তের কারণে উচ্ছেদ বন্ধ রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছিল ২০১৫ সালে। আরএস জরিপ অনুযায়ী সে সময় ২২১২টি স্থাপনা চিহ্নিত করা হয়েছিল, কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে ৪ বছর লেগে যায়। শেষ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে গত ৪ ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ শুরু হলো। ১০ ফেব্রুয়ারির পর থেকে আবারও বন্ধ হয়ে যায়। চিহ্নিত করেছিলাম যেসব অবৈধ স্থাপনাগুলো, এগুলো ২০১৫ সালের। দীর্ঘ ৩-৩.৫ বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেসব এলাকার। এই কারণে সেগুলোর আমরা নতুন করে আবার সীমানা পিলার দিয়ে আবার সেগুলো মার্কিং করতে হচ্ছে। এই জন্য আমাদের খানিকটা সময় এখানে ব্যয় হচ্ছে। বর্ষা মৌসুমে নগরীতে জলবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ হিসেবে কর্ণফুলী নদীর দুতীরের অবৈধ দখলকে দায়ী করে আসছেন নগর বিশেষজ্ঞরা। কিন্তু এখন পর্যন্ত চাকতাই, রাজাখালী খাল সহ আশপাশের অন্তত 10টি খালের মুখ দখলমুক্ত না হয় জলবদ্ধতা প্রকট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অতি সত্বর যদি দখলদার উচ্ছেদ কার্যক্রম শুরু করা না হয়, তাহলে চাকতাই, রাজাখালী খাল এবং অন্যান্য যে সমস্ত খালের পানিগুলো, মহানগরীর পানিগুলো কর্ণফুলীতে নিষ্কাশিত হয়, সেই পানিগুলো নিষ্কাশিত হতে বাধাগ্রস্ত হবে এবং চট্টগ্রাম মহানগরী জলবদ্ধতার কবলে পড়বে। কঠোর একটা রাজনৈতিক সিদ্ধান্ত চাই সরকারের কাছে। কর্ণফুলীকে দখলমুক্ত করবেন এবং উচ্ছেদ করে জনগণের যে বিনোদন এবং অধিকার, সে অধিকারটুকু ফিরিয়ে দেবেন। উচ্ছেদের পাশাপাশি উদ্ধারকৃত জায়গা দখলে রাখার জন্য ১,২০,০০,০০০ টাকার চাহিদা দেওয়া হলো, পাওয়া গেছে মাত্র ২০ লাখ টাকা। এর মাঝে কর্ণফুলী নদীকে কেন্দ্র করে নতুন করে মাস্টার প্ল্যান সিদ্ধান্ত নেওয়ায় সৃষ্টি হয়েছে জটিলতা। লালদিয়ার চরে আমাদের প্রায় ১৫০ একরের মতো জমি ওখানে বের হবে। তো ওখানে ১৫০ একর জমি যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে সেই জমিটা আমরা কিভাবে রক্ষা করব বা সেটাকে আমরা কিভাবে দখলে নিব, এটার একটা বিষয় রয়েছে। সুতরাং মাস্টার প্ল্যানটা যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একই সাথে আমরা উচ্ছেদ করে দিলাম, সাথে সাথে মাস্টার প্ল্যানের আওতায় যেটা নির্মাণ করা হবে বা যেভাবে কর্ণফুলীকে সাজানো হবে, সেই কাজগুলো আমরা একসাথে শুরু করতে পারবো। প্রথম দফায় নগরীর সদরঘাট এবং মাঝিরঘাট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে 10 একর জায়গা পুনরুদ্ধার করা হয়েছে। সে সাথে দখলমুক্ত করা হয়েছিল 5টি খালের মুখ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বরগুনার পাথরঘাটায় ঝড়ে ট্রলার ডুবিতে এক জেলের মৃত্যু হয়েছে। 3 উপজেলায় শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া ভৈরব ও মৌলভীবাজারে টানা বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে বরগুনা সদর, পাথরঘাটা ও বামনা উপজেলায় ঝড় আঘাত হানে। এ সময় বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়। এতে 15 থেকে 20টি গ্রামে 3 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এই ঘটনায় আহত হয় অন্তত 30 জন। উপড়ে পড়ে গাছপালা। নিঃস্ব পরিবারগুলোর ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। চালডার কাটতে হওয়ার পর আমাকে টান্নে বাইর করছে। ইতিমধ্যে এই যেসব ক্ষতিগ্রস্ত পরিবার, এদের মাঝে শুকনো খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
ফাল্গুনের মাঝামাঝি সময়ে শিলাবৃষ্টিতে কিশোরগঞ্জের ভৈরবে অর্ধশত কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ফসলি জমিতে পানি জমে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়, ঝরে যায় আমের মুকুল। 4 মিনিট হয়েছে শিলাবৃষ্টি পড়ছে, এর মধ্যে আমরা কুমড়া, বেগুন, লাউ মানে মরিচ একটাও নাই। আর সবজি বাগান এবং বাদাম, ধান ফসল, কাঁচা ঘর বাড়ি নষ্ট করে ফেলছে। সিরাজগঞ্জে ভোরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েন প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষজন। বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। গত 3 দিনের টানা বৃষ্টিতে বেকায়দায় পড়েন মৌলভীবাজারের কৃষক। আলু, পেঁয়াজ, সরিষা সহ ফলমূলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রচুর বৃষ্টি হওয়ায় অনেক ক্ষতি হয়ে গেছে, আলু টালু চাইতে পারছি না। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রাজবাড়ীতে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। ফাল্গুনের মাঝামাঝি এই বৃষ্টিতে আমের মুকুল ও পেঁয়াজের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া লঘুচাপের প্রভাবে ঝালকাঠি ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। এতে যানবাহন কম থাকায় কাজে বের হয়ে দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। মৌসুমের এই সময় হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাঁদপুরের আলু চাষিরা। টানা 3 দিনের বৃষ্টিতে বেশিরভাগ আলু ক্ষেত এখন পানির নিচে, ফলে জেলায় এবার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে কৃষকদের ক্ষতির বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলার কৃষি কর্মকর্তা। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনা পার চাঁদপুরের মাটি উপযোগী হওয়ায় বিস্তীর্ণ জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। তবে হঠাৎ বৃষ্টি কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে। গত 3 দিনের বৃষ্টির পানি জমিতে আটকে যাওয়ায় তাদের চোখে মুখে এখন দুশ্চিন্তার ভাঁজ। এতে আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়েছেন তারা। এই অবস্থায় পানির নিচ থেকে অপরিপক্ক আলু তুলে নিচ্ছেন অনেক কৃষক। এখানে মনে করেন যদি একটা খাল থাকতো, আর যে খাল থাকলে মনে করেন আমাদের পানিগুলো এইভাবে মনে করেন খালের ভিতরে নামিয়ে দেওয়া যেত। আলু করছিলাম এই 3 বছর, লাগাতার 3 বছরই মাইর। এখন কি করবো, খেতেই সামনে দিয়ে করবো কিনা করবো, এটা কোনো পথ বেশি হয় না। সব শেষ, এখন আমাদের কিছুই নেই। আমাদের আর বাঁচার পথ এখন আর কিছুই নেই। এখন আমরা কি করে খাবো? 8 থেকে 10 হাজার মেট্রিক টন আলুর আমরা এখন পুরো ক্ষতির মুখে পড়ছি এখানে বৃষ্টিতে। এদিকে ক্ষতির পরিমাণ কমাতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। অনেক জমি পানি আটকে গেছে এবং সেগুলা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এখন এগুলা যদি উঠানো না হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তারা যেন প্রত্যেক জমির যাতে নালা করে কাটাতে, যাতে পরবর্তী সময়ে অতি বৃষ্টি হলে যাতে পানি না জমে। টানা বৃষ্টিতে কৃষকদের ক্ষতির বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা। যদি বৃষ্টি আরও কন্টিনিউ করে তাহলে হয়তো আলুর জন্য একটু সমস্যা হতে পারে। তো আমরা সতর্ক আছি এবং এ বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। চাঁদপুরে এবার প্রায় 9000 হেক্টর জমিতে ডায়মন্ড, মোল্টা, এস্টারিক্স, কার্ডিনাল এবং পেট্রোনিস জাতের আলু চাষ করা হয়েছে। আর হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁদপুর। ইলিশ রক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা 2 মাস পদ্মা, মেঘনা সহ ইলিশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ কারণে সকাল থেকেই নদীতে জাল গুটিয়ে তীরে ফেরেন জেলেরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞার সময়ে সরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। জাটকা ইলিশ রক্ষায় পদ্মা, মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে সরকারি এই সিদ্ধান্তের পরপরেই চাঁদপুরের মতলব উত্তরের 60 থেকে দক্ষিণে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা জুড়ে ইলিশের অন্যতম অভয়াশ্রমের আশপাশ থেকে তীরে ফিরতে শুরু করেন জেলেরা। যথাযথভাবে 2 মাস অভিযান আমরা পালন করব। মাছটা বড় হইলে আমরাই ধরবো, আমরা জেলেরই ধরবো। সরকার আঙ্গুলের লিগে তো কিছু সহযোগিতা করতে হবে, নাহলে আমরা কি বাজারে বাঁচবো। জাটকা সহ অন্য যত ধরনের আমাদের মাছ আছে এগুলো যাতে নির্বিঘ্নে তাদের বংশ বিস্তার করতে পারে এবং আমাদের ছোট মাছগুলো ধ্বংস না হয়, এই জন্য আমরা রাত দিন 24 ঘন্টা নদীতে আমরা পাহারা দিব। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর বাউফল থেকে 10 মিনা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে 2টি অভয়াশ্রমেও মাছ ধরা বন্ধ করে দিয়েছে প্রায় 67,000 জেলে। এ সময়ের মধ্যে সরকারি পুনর্বাসন সহায়তা দ্রুত জেলেদের কাছে পৌঁছাতে সরকারি সহায়তা চেয়েছেন তারা। মাছ ধরা বন্ধে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে জেলা মৎস্য বিভাগও। কাটে আমাকে দিলে আমাকে চাল দেয় না, চাল দেয় তরে
যারা নেতা, সরকার যদি সাহায্যিতা না করে সংসার তো চালান যাবে না। সরকার যেন আমাদের কোনো কিছু দেয়, তাহলে আমরা মাছ ধরা বন্ধ রাখবো 2 মাস। ইলিশ উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকতে প্রস্তুতি নিচ্ছেন ভোলার ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত এলাকার জেলেরা। জাল গুটিয়ে এরই মধ্যে অনেকেই ফিরেছেন তীরে। সরকারি সহায়তা সঠিক সময়ে দেওয়ার দাবি তাদের। আমরা নৌকা জাল ফাল সব তর উড়ে রাখছি। আমরা কালে অভিযান ঠিকই মানু, কিন্তু আমরা যে সরকার যে জিনিসটা দেয় আমরা কিন্তু আমরা পাইতে আসি না পাওয়ার কারণেই মনে করেন চুরি চেঁচামি করে মাছ টাছ ধরতে যাই। এদিকে শরীয়তপুরেও ইলিশের অভয় আশ্রমে মাছ ধরা বন্ধে প্রস্তুত জেলেরা। আবু নোমান, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। জামালপুরে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতের ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে প্রধান আসামি করে 31 জনের বিরুদ্ধে মামলা, থমথমে পুরো এলাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় পাক ভারত সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করার যে পথ তারা বেছে নিয়েছেন, এটা পরিহার করার আহ্বান। মুক্তির জন্য তারা লিগ্যাল ব্যাটল করতে পারেন, তারা আন্দোলনও করতে পারেন, কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে তারা অসুস্থতার চেয়ে রাজনীতির উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। আমাদের এই উপমহাদেশে টেরোরিস্ট গ্রুপগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। এখানে আমাদের নীতি জিরো টলারেন্স। 6 বছরেও শুরু হয়নি গাইবান্ধা সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় 4 পুলিশ সদস্য হত্যা মামলার বিচার কাজ। 2013 সালের এই দিনে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের। ধরাছোঁয়ার বাইরে মামলার বেশিরভাগ আসামি। তবে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের মাধ্যমে বিচার কাজ শুরুর কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নূর আলম আকন রিপনের তথ্য ও আতাউল হক সাগরের ছবি নিয়ে রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর 2013 সালের 28 ফেব্রুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় তাণ্ডব চালায় জামায়াত শিবিরের ক্যাডাররা। জ্বালাও পোড়াও থেকে বাদ পড়েনি সরকারি ও বেসরকারি স্থাপনা সহ ব্যবসা প্রতিষ্ঠান। নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের 4 পুলিশ সদস্যকে। ঘটনার প্রতিবাদ করায় আওয়ামী লীগের কর্মীকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে 89 জনের নাম উল্লেখ করে আরও 5 থেকে 6 হাজার জনকে অজ্ঞাত আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এরপর 2014 সালের 22 সেপ্টেম্বর জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে প্রধান আসামি করে 235 জনের নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ঘটনার 6 বছর পেরিয়ে গেলেও মামলার বিচার কাজ শুরু না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ এলাকাবাসী। 28 ফেব্রুয়ারির যে তাণ্ডব, এখনো এলাকাবাসী আমরা আতঙ্কে আছি। দ্রুতভাবে বিচার করা হোক, এটা বামনডাঙ্গাবাসীর জন্য আসলেই সারা জীবনে একটা কলঙ্ক। তবে পুলিশ সুপার জানান মামলাটির চার্জশিট দেওয়া হয়েছে এবং বিচার কার্যক্রম দ্রুত শুরু হবে। চার্জশিট প্রদান করার পরে বিজ্ঞ আদালত এই মামলাটি চার্জ গ্রহণ করে বিভিন্ন বিচারিক প্রক্রিয়া শেষে আমরা আশা করি যেহেতু এটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল চলে গেছে, সহসাই এই বিচার কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান চার্জশিট দাখিলের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে বর্তমানে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই মামলার এখানে বিচার করার কোনো জটিলতা ছিল না, শুধু দ্রুত মামলাটা নিষ্পত্তি করার জন্যই, যেহেতু খুব আলোচিত মামলা, এই জন্যই রাজশাহী দ্রুত ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। মামলার প্রধান আসামি জামায়াত নেতা আব্দুল আজিজ সহ 6 জন পলাতক আর বাকি আসামিরা জামিনে রয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা। ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে আজও নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর এর প্রতিনিধি দল। শহরে নিহত তাহেরের ভাড়া বাড়িতে পরিদর্শন করে এলাকাবাসীর সাথে কথা বলেছেন তারা। এদিকে রংপুর মেডিকেলে ভর্তি থাকা 4 জন সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যুর ঘটনার কারণ উদ্ঘাটনে বৃহস্পতিবার সকালে 5 সদস্যের একটি তদন্ত দল বালিয়াডাঙ্গির লাহিড়ী বাজার এলাকায় মৃত তাহের আলীর বাসায় পৌঁছায়। এ সময় তারা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেন। রাজশাহী থেকে আসা অপর একটি তদন্ত দল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন। গ্রামবাসী চায় দ্রুত উদ্ঘাটিত হোক মৃত্যুর কারণ। তদন্ত টিম আসতেছে, এটা আসতেছে, কিন্তু এটার অনুসন্ধান যে কি হইলো আমরা কিন্তু এটাও বলতে পারতেছি না। মানুষ কিন্তু এখনো আতঙ্কগ্রস্ত ভাবে বিরাজ করতেছে। সাধারণ মানুষ এটার উদ্ধার চায়, এটা উদ্ধার করতে চায় কিভাবে মারা গেল। নমুনা সংগ্রহ করে প্রতিনিধি দল ঢাকায় গিয়ে পরীক্ষার পর রিপোর্ট দেওয়া হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও। দুইটা টিম মিলে কিছু নমুনা, রক্ত নমুনা সংগ্রহ করতেছে এবং এই নমুনাগুলো ঢাকায় পাঠানো হবে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে আমরা আসলে বলতে পারবো যে ঠিক কি কারণে এই ঘটনাটা ঘটছে। এদিকে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি 4 জন সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। এরপরই বাড়ি ফিরে যান তারা। গত 12 ফেব্রুয়ারি অজানা রোগে আক্রান্ত হয়ে মরিচপাড়া নয়াবাড়ি গ্রামের তাহের মিয়া সহ পর্যায়ক্রমে তার পরিবারের 5 সদস্য মারা যান। সময় সংবাদ, ঠাকুরগাঁও। বাংলা সময় আরো থাকছে। নওগাঁয় নদী রক্ষায় ক্ষুদে শিক্ষার্থীদের মানববন্ধন, শিক্ষকদের সঙ্গে কাগজের নৌকা ভাসিয়ে প্রতীকী প্রতিবাদ। জামালপুরের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহতের ঘটনায় মামলা হয়েছে। সকালে নিহতের ভাতিজা বাদী হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোলাইমান হোসেনকে প্রধান আসামি করে 31 জনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ জানায়, গত রাত 11টার দিকে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান করছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা। তাদের অভিযোগ, এ সময় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী সোলাইমান হোসেনের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই যুবলীগ কর্মী আব্দুল খালেক নিহত হন। আহত হন উভয় পক্ষের 5 জন। এ ঘটনার পর থেকেই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলাইমান হোসেন সোলাইয়ের নির্দেশে তার ভাই শাকিরুজ্জামান রাখাল, নুরনবী অপু, তাপস সহ আরো 30-35 জন এসে অতর্কিতভাবে আমার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুলিবর্ষণ শুরু করে। 30 থেকে 35 জন একযোগে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ ভবনে ব্যাপক গুলিবর্ষণ করেন। রিভলভার এবং শটগানের গুলিতে আমার সমর্থক, আমার চাচাতো ভাই আব্দুল খালেক নিহত হয়। গোপালগঞ্জে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে কোটালীপাড়া উপজেলা পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা হয়। স্বজনরা জানান, দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিল 4 বছরের ফাতেমা ও কুহেলি রায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেন স্বজনরা। পরে বাড়ির পাশের একটি পুকুরে 2 শিশুর লাশ ভাসতে দেখে থানায় খবর দেন তারা। পরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে গুলিতে 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা বনদস্যু সাহেব আলী বাহিনীর প্রধান ও সেকেন্ড ইন কমান্ড। র্যাব 6 জানায়, কলাগাছিয়া খালে বনদস্যু সাহেব আলী বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় তারা। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে বনদস্যুরা। র্যাবও পাল্টা গুলি চালায়। বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বনদস্যু বাহিনীর প্রধান সাহেব আলী ও সেকেন্ড ইন কমান্ড হাবিবুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। এ ঘটনায় র্যাবের 2 সদস্য গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে 2টি 1 বন্দুক, পাইপ গান ও 32 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেছেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটক আকৃষ্ট হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। দুপুরে কক্সবাজারের লিংক রোডে দোহাজারী কক্সবাজার রেল লাইন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এটা একটা প্রধান একটা পর্যটন নগরী কক্সবাজার, অথচ তার সঙ্গে রেলের যোগাযোগ একটা বিরাট ঘাটতি ছিল এতদিন, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন এবং কক্সবাজার এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল। সেটিকে চিন্তা করে দেশের এবং জাতীয়ভাবে আমরা মনে করি যে এটি একটা গুরুত্বপূর্ণ এটি এই প্রকল্প, এবং যে কারণেই আমি বিশ্বাস করি এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এর যে পর্যটনের যে আমাদের যারা পর্যটক তাদেরকে আমরা দেশে বিদেশের
পর্যটক আমরা আকৃষ্ট করতে পারবো। 2 ঘন্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু হওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। দুপুর থেকে নেটওয়ার্ক না থাকায় সেতুর টোল আদায় বন্ধ হয়ে যায়। এতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত ছোট বড় যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। নেটওয়ার্ক স্বাভাবিক হলে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় শুরু হলে স্বাভাবিক হয় যান চলাচল। রংপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে সাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন 4 জন। দুপুরে মিঠাপুকুরের পায়রাবন্দে দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস জানায়, গাইবান্ধার পলাশবাড়ি থেকে পিকনিকের একটি বাস রংপুরের তারাগঞ্জে যাচ্ছিল। দমদমা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী তারিকুল ইসলাম রাস্তার পার হবার সময় বাস ও ট্রাকের মাঝে পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাসের 4 যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সাইকেল আরোহী ছিল, সে দুটো মুখোমুখি সংঘর্ষের মাঝে পড়ে যায়, সে ছেলেটা মারা গেছে। আর পিকনিকের বাসে যারা ছিল এরকম 4 জন বাচ্চা আমরা মিঠাপুকুর হসপিটালে প্রেরণ করেছি আহত অবস্থায়। অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রির দায়ে বরিশালে এক বিক্রেতাকে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই অপরাধে 6 জন 3 চাকার যানবাহন চালককে 3000 টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি ও ব্যবহার বন্ধে দুপুরে নগরীর বগুড়া রোডের মুন্সিগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ও লাইসেন্সবিহীন এলপিজি গ্যাস বিক্রির অপরাধে রহমতুল্লাহ এন্টারপ্রাইজের মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। পরে সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে এলপিজি গ্যাস ব্যবহারের দায়ে 6 চালককে জরিমানা করা হয়। জীবন এবং নিরাপত্তাকে বিঘ্নিত করে সিলিন্ডার গ্যাস মজুত করা হচ্ছে, যেখানে লাইসেন্স নেই, তারপর বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদনও নেই, যেটা মানুষের জীবন এবং নিরাপত্তার জন্য খুবই হুমকিস্বরূপ। সুনামগঞ্জের হাওর অঞ্চলে বাঁধ নির্মাণে দুর্নীতি বন্ধের দাবিতে আলাদা সংবাদ সম্মেলন করেছে 2টি সংগঠন। দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জ বাঁচাও হাওর বাঁচাও আন্দোলন। এ সময় লিখিত বক্তব্যে সংগঠনের নেতারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি। এতে 27টি হাওরের বড় ফসল বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। অন্যদিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে আরেকটি সংবাদ সম্মেলন করে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। এ সময় হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি রোধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। দেশের বিভিন্ন জেলায় পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ময়মনসিংহের নান্দাইলে বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নে ভোট দিতে যান ভোটাররা। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সহ একাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়ন দুটিতে ভোটার রয়েছেন প্রায় 29,000। দিনাজপুরের বিরল উপজেলার 3টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। বিকেল 4টার দিকে শুরু হয় গণনা। চেয়ারম্যান পদে 14 জন, সদস্য পদে 105 জন এবং সংরক্ষিত সদস্য পদে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড়ের স্থানীয় নির্বাচন শেষে চলছে গণনা। টাঙ্গাইলে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রিফাতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। নির্যাতিতা ও স্বজনরা জানান, মোবাইল ফোনের সূত্র ধরে গেল 3 মাস ধরে সদর উপজেলার 8ম শ্রেণীর ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ঘাটাইল উপজেলার রিফাত নামের এক বখাটে সবশেষ গত 25শে ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার সময় মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে সে। আমাকে বিয়ের কথা বললে একাধিকবার ধর্ষণ করছে। এখন আমি সরকারের কাছে ওর বিচার চাই। রিফাত নামের এক ছেলে নিয়ে আমার মেয়েরে ধর্ষণ করছে।
এটার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করে বিচার চাই। বিচার দেখে যাতে ভবিষ্যতে আর কোনো মানুষ এই কুকর্মের মধ্যে না লিপ্ত হয়। এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। জোরপূর্বক সেক্সুয়াল যে অ্যাসল্ট এটা অনুমিত হয় এবং হাই ভ্যাজাইনাল সোয়াব কালেকশন করে সেটা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এটা নিশ্চিতকরণের জন্য। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় অভিযুক্ত রিফাত সহ 2 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে নির্যাতিতার পরিবার। 8ম শ্রেণীর ছাত্রী, সে ধর্ষিত হয়েছে মর্মে আমি অভিযোগ পেয়েছি, এইমাত্র পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন, আসামি গ্রেপ্তারের জন্য অফিসার নিয়োগ করছি। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত রিফাত। সময় সংবাদ, টাঙ্গাইল। নানা আয়োজনে বগুড়ায় ডিজিটাল মাল্টিমিডিয়া অল ইন ওয়ানের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সকালে শহরের নাফিস প্লাজায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এ সময় ডিজিটাল মাল্টিমিডিয়া অল ইন ওয়ানের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বগুড়া টেলিভিশন রিপোর্টার ইউনিট। পরে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা সভা হয়। এতে ডিএমসির চেয়ারম্যান মাহমুদুর রহমান মিথুন ও ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রওশন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। সুস্থ সবল জাতি চাই, মুরগির ডিম ও মাংস খাই। এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো 11তম আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনার। সকালে বগুড়ার সাতমাথা থেকে একটি র্যালি বের করে জেলা প্রাণী সম্পদ বিভাগ। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে পোলট্রি ওনার্স অ্যাসোসিয়েশন হলে গিয়ে শেষ হয়। সেখানে পোলট্রি শিল্পের অগ্রগতি ও সমস্যা নিয়ে আলোচনা সভা হয়। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের স্থানীয় পৌর উদ্যান থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে জেলা প্রাণী সম্পদ বিভাগে আলোচনা সভা হয়। এতে পোলট্রি ফার্মের সাফল্য ও করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়া নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে 21তম আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনার। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জমে উঠেছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম মেলা প্রাঙ্গণ। মেলায় 69টি স্টলের মধ্যে 53টি স্টলে প্রদর্শিত হচ্ছে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য। স্টলে চামড়া, পাটজাত পোশাক, হস্তশিল্প ও কারুপণ্য নিয়ে বসেছেন বিক্রেতারা। বাহারি পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে 7 দিনব্যাপী এ মেলার আয়োজন করে SME ফাউন্ডেশন। ব্রাহ্মণবাড়িয়ায় 189 শিক্ষার্থীকে শিশু মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। দুপুরে চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানের মাধ্যমে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তাদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন উপস্থিত ছিলেন। পরে সেখানে আলোচনা সভা হয়। দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জন করার আহ্বান জানান বক্তারা। সত্যিকার অর্থে মানুষ বলতে যেটা বুঝি, আমাদের মধ্যে দেশপ্রেম থাকবে, মানুষের প্রতি ভালোবাসা থাকবে, সবাইকে নিয়ে আমরা চলতে শিখব, মানবিকতা থাকবে। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে যেন ভবিষ্যতে শেখ মুজিব তৈরি হয়, তাদের মধ্য থেকে যেন শেখ হাসিনা তৈরি হয়, তাদের মধ্য থেকে যেন আসাদুজ্জামান নূর তৈরি হয়। জীবনের যুদ্ধে জিততে হলে সেই মানুষটাকে বা ছেলেটিকে বা মেয়েটিকে জ্ঞানী হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। দূষণের হাত থেকে নদী রক্ষায় নওগাঁয় মানববন্ধন ও কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার উদ্যোগে শহরের কালীতলা এলাকায় ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে নদীতে কাগজের নৌকা ভাসিয়ে নদী দূষণের প্রতিবাদ জানায় তারা। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও একাত্মতা প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা ছোট যমুনা নদীতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতীকী প্রতিবাদ জানায়।
বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাত্র 6 দিনের মাথায় বন্ধ হয়ে গেল কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শঙ্কা, বাজেট স্বল্পতার দোহাই জেলা প্রশাসকের। বরগুনার পাথরঘাটায় ঝড়ে ট্রলার ডুবে এক জেলের মৃত্যু, ঘরবাড়ি বিধ্বস্ত, আহত 30। হঠাৎ বৃষ্টিতে চাঁদপুরে আলু ক্ষেত পানির নিচে, উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। পদ্মা মেঘনা সহ 6টি অভয়াশ্রমে কাল থেকে আগামী 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা, সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের। 6 বছরেও শুরু হয়নি বামনডাঙ্গায় 4 পুলিশ সদস্য হত্যা মামলার বিচার কাজ, হস্তান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানালেন রাষ্ট্রপক্ষ। এবং ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে 5 জনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে একজনের বাড়িতে প্রতিনিধি দল, রংপুর মেডিকেল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 4 জন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।